जिंदाबाद जिंदाबाद वंदे मातरम फिर रकीम जिंदाबाद जिंदाबाद সকলকে অসংখ্য ধন্যবাদ। পৌর এবং নগরায়ণ দপ্তরের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেব তার মূল্যবান বক্তব্য আপনাদের সম্মুখে উত্থাপন করছেন। আমরা শুনবো এবার মাননীয় মন্ত্রী সাহেব জনাব ফিরহাদ হাকিম। আমার বিধানসভার দুজন সহকর্মী, আমার অত্যন্ত প্রিয় রবিউল আলম চৌধুরী এবং হাসিনুল জামান আছেন, আমাদের আবু সাইদ সাহেব আছেন, আব্দুল করিম চৌধুরী, হক চৌধুরী সাহেব, ফাতেমা খাতুন, কালিলা বিবি, আমার ছোট মেয়ের মতন আছে ও খুব ভালো, বেলডাঙ্গা চেয়ারপারসন অনুরাধা হাজরা চৌধুরী আছেন, লতিফুর রহমান অঞ্চল সভাপতি আছেন এবং সর্বোপরি আপনারা সকল এখানে আছেন। এটা অস্বীকার করার কিছু নেই, 5 বারের সংসদ এখানে ছিলেন অধীর চৌধুরী। এটাও অস্বীকার করার নেই যে একটা সময় আমরা সবাই যারা এখানে বসে আছি আমরা সবাই একটা সময় কংগ্রেস করতাম এবং কংগ্রেস করতাম। কংগ্রেস মুর্শিদাবাদে স্বাধীনতার আগে থেকে মুর্শিদাবাদে কংগ্রেস ছিল, তাই কংগ্রেসের বড় বড় নেতা তারা মুর্শিদাবাদ থেকে হয়েছিল। আর তারই উত্তর শরীফ হিসেবে অধীর চৌধুরী কংগ্রেস করতেন। কিন্তু সেই কংগ্রেস সারা জীবন শিখিয়ে এসেছে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই। অধীর চৌধুরীকে নিজে বামফ্রন্ট শুট অ্যান্ড সাইটের অর্ডার দিয়েছিল, অর্থাৎ দেখলে গুলি করে দেবে। এটা আমার কথা নয়, এটা অধীর চৌধুরী 2008 সালে প্রেস কনফারেন্স করে বলেছিল 780 জন কংগ্রেস কর্মীকে সিপিএম খুন করেছে শুধু এই মুর্শিদাবাদ। আমরা যারা কংগ্রেস করেছিলাম সেই সময় প্রত্যেকে সিপিএম এর হাতে আক্রান্ত হয়েছিলাম। আমাদের মধ্যে একজন এরকম নেই যার বন্ধু, যার ভাই, যার জানাশোনা সিপিএম এর হাতে খুন হয়নি, একটাও নেই। 21শে জুলাই আমার ডান দিক বাঁ দিকে 2 জন পড়ে গেছিল, আল্লাহর কৃপায় আমি কোন রকমে বেঁচে গেছি। এরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম অন্তত 12 বার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আজকে হঠাৎ দেখলাম সিপিএম এর বন্ধু হয়ে গেছে কংগ্রেস, পশ্চিমবঙ্গের কংগ্রেস সিপিএম এর বন্ধু। অধীর চৌধুরী আর সালিম সাহেব মুর্শিদাবাদে হাত ধরে চলছেন। আমি বললাম যে সিপিএম এর সাথে হাত মেলাতে পারে, সে বিজেপির সাথে কেন হাত মেলাতে পারবে না? কালকে দরকার হলো। হ্যাঁ, 5 বারের আগে লড়াই ছিল, কিন্তু মানবিকতার সব থেকে বড় ক্রাইসিস কি এসেছিল বলুন? মায়ের এখানে আছেন, সব থেকে বড় ক্রাইসিস, মানবিকতার 100 বছরের সব থেকে বড় ক্রাইসিস কি এসেছিল? কোভিড, করোনা এসেছিল। করোনার সময় প্রত্যেকটা মানুষ জানতো না যে আমি বাঁচবো না, মারা যাব। সারা বিশ্বে, শুধু বাংলায় নয়, শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বে একটা হাহাকার হয়ে গেছিল। সেই সময় আপনাদের সাংসদ অধীর চৌধুরী বহরমপুরের মানুষের কি হলো তার খেয়াল কিন্তু করেননি। 2টি বছর দিল্লিতে বসে সেখানের থেকে উনি মাঝে মাঝে প্রেস কনফারেন্স করতেন, বললেন বাবা বহরমপুরের মানুষের নিঃশ্বাস যদি নিঃশ্বাসে যায়, যদি আমি পটল তুলি তাহলে আমার নতুন বউয়ের কি হবে। অর্থাৎ তার পরিবার, তার নিজের জীবনটা
বড় হয়ে গেল, বহরমপুরের মানুষের জীবনের থেকে বড় হলো। বাইরের লোক ইউসুফ পাঠানকে বলে, তুমি এখানকার লোক, তুমি এই মাটির লোক, হ্যাঁ নিশ্চয়ই একটা সময় লড়াই করতে, কিন্তু তোমার চরিত্রের পরিবর্তন এরকম ভাবে হয়ে গেল যে 2টি বছর যখন বহরমপুরের মানুষরা সব থেকে বেশি ক্রাইসিসে পড়েছিল, সেই সময় সংসদ এসে বললেন না যে আপনার রেশনের ব্যবস্থা আমি করছি, আপনার অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা আমি করছি, আপনার হাসপাতালের বেডের ব্যবস্থা আমি করছি। অর্থাৎ অধীর চৌধুরী এখন শুধু নিজের সংসার নিয়ে ভাবেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় আমি ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রোজ করোনায় নিজের জীবনকে বাজি রেখে বেরিয়ে কোথায় আবশ্যক জিনিস পাওয়া যায়, কোইখান থেকে রেশন বাংলার মানুষের জন্য আনা যায়, নিত্য প্রয়োজনীয় জিনিস দোকানগুলোকে খুলিয়ে খুলিয়ে নিজে চোখ এঁকে যে একটু দূরে দূরে থাকো কিন্তু মানুষের খাবার দাও। যেই সময় ভারতবর্ষের সব থেকে বড় সর্বনাশ কে করেছিল? নরেন্দ্র মোদী সব থেকে বড় সর্বনাশ করেছিল। হঠাৎ করে তুগলক বলল ভারতবর্ষ লকডাউন করে দিল, হঠাৎ করে কোনো পরিকল্পনা ছিল না। আমাদের হাজার হাজার ভাই যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে কাজ করে, শুধু বাংলা নয়, কেউ কেরলে কাজ করে, কেউ বাংলায় কাজ করে, কেউ এদিকে কাজ করে, সারা ভারতবর্ষে কাজ করে। সবাই হাজার হাজার মানুষ হাঁটতে শুরু করলো। স্টেশনে দেখলাম কোথাও মা মরে পড়ে আছে, তার উপরে বাচ্চা রয়েছে, কোথাও দেখলাম ট্রেন লাইনে চাপা পড়ে তার অনেক মানুষ মারা গেছে, কোথায় দেখলাম ক্ষুধার অভাবে মানুষ মারা গেছে। নরেন্দ্র মোদী বললেন ঘন্টা বাজাও, করোনা চলে যাবে, দীপ জ্বালাও, করোনা চলে যাবে। কিন্তু করোনা গেল না, কয়েক হাজার মানুষ মারা গেল। আরে আমি তো ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। করোনা আমার হাতে নেই, আপনার হাতে নেই, কারোর হাতে ছিল না, কিন্তু এইখানে যারা বাংলায় মারা গেছে তাদের অন্তত কারোর কবর নসিব হয়েছে, কারোর শ্মশান নসিব হয়েছে। আর উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকারে যারা মারা গেছে তাদের বেওয়ারিশ লাশের মতো নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। আপনাদের মুর্শিদাবাদ থেকে আমরা সেগুলোকে কিছু কিছু যা পেয়েছি কালেক্ট করে আমরা দাহ করেছি, সেখানে তাদের মানুষের সম্মান ছিল না। এই হলো ডবল ইঞ্জিন সরকার। আর এই অধীর চৌধুরী শুধু সিপিএম এর দালালি করেছে প্রথম থেকে। তা দেখলাম সব থেকে বড় সাম্প্রদায়িকতার কে নে, মোদীর থেকে বড় সাম্প্রদায়িকতার নাম কে বলুন? যোগী আদিত্যনাথ। যে উত্তরপ্রদেশে আমার সম্প্রদায়ের মানুষ দেখলে অত্যাচার করে, যে উত্তরপ্রদেশে টুপি পরে থাকলে তাকে বজরং দল দিয়ে ঠেঙিয়ে লাল করে দেয়, যে উত্তরপ্রদেশে আমাদের মায়েরা যখন হেজাব পরে থাকে বলে তাকে স্কুলে কলেজে ঢুকতে দেওয়া হবে না, সেই উত্তরপ্রদেশের সেই যোগী আদিত্যনাথ কার বন্ধু? 2017 সালে যখন যোগী আদিত্যনাথ তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন নভেম্বর মাসে, তখন কে গেছিল তার সাথে দেখা করতে? আমাদের অধীর চৌধুরী গেছিলেন। বেশ ভালো খানা পিনা হলো, বললো बंगाल से आया मेरा दोस्त, दोस्त को सलाम करो, रात को खाओ पियो, दिन को आराम करो। अरे সেই দিন ওই যোগী আদিত্যনাথ এখানে এসেছিল, মমতার নামে কি গালাগালি, বাপরে বাপ, সারাদিন মমতার থেকে পৃথিবীতে কেউ নাকি খারাপ না, কিন্তু নিজের বন্ধুর সম্বন্ধে কিছু বললেন না।
সারা ভারতবর্ষে কংগ্রেসের সাথে লড়াই, কিন্তু এইখানে বললেন না না ও আমার বন্ধু হয়, ওর সম্বন্ধে কি করে করবো। অর্থাৎ ভেতরে ভেতরে বিজেপির সাথে লাইন হয়ে রয়েছে, বিজেপির সাথে লাইন হয়ে রয়েছে। শোনা যাচ্ছে যে এখানে যদি হাইকমান্ড জোর করে ইন্ডিয়া জোটের মমতার প্রস্তাব মেনে নিত, তাহলে শুভেন্দু অধিকারীর সাথে হাত ধরে ওই দিকে চলে যেত। এই হচ্ছে আপনাদের সাংসদ, যার চরিত্র পরিবর্তন 25 বছরে হয়ে গেছে। আপনাদের সামনে শুধু অনুরোধ করতে এসেছি, 100 দিনের কাজের লড়াই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লিতে ছিলাম। গরিব মানুষের কে খাটিয়ে তার টাকা আটকে রেখেছো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও, নরেন্দ্র মোদী জবাব দাও। আবাসনের টাকা যারা বাড়ি ভেঙে ফেলে প্লাস্টিক জুড়ে রেখেছে, স্যাংশন করেছিল কিন্তু টাকা দিচ্ছে না, তার জন্য আমরা দিল্লিতে গেছিলাম। কখনো রাজঘাটে গেছিলাম, কখনো যন্তর মন্তরে গেছিলাম, কখনো মন্ত্রী ডাকার পরে সেইখানে গেছিলাম। পুলিশ ধরে চ্যাংদোলা করে অ্যারেস্ট করে নিয়ে গেল। কোথায়? মুর্শিদাবাদের 100 জন, বহরমপুরের, তাদেরও তো টাকা বাকি রয়েছে, গরিব মানুষের, তাদেরও তো আবাসনের টাকা বাকি আছে। কোথায় অধীর বাবু? একবার বেরিয়ে তো বললেন না যে না 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 এটা অন্যায় হচ্ছে, নরেন্দ্র মোদী এই টাকা দিয়ে দেওয়া উচিত, গরিবের টাকা মেরো না, গরিবের টাকা দিয়ে দাও। আপনি তো লোকসভার বিরোধী দলনেতা, আপনার মুখ থেকে নরেন্দ্র মোদীর কুখ্যাতা শুনতে পেলাম না। আমরা জেলে গেলাম, আমরা অ্যারেস্ট হলাম, আমরা তৃণমূল কংগ্রেস লড়লাম, আপনি মিছিমিছি হাসছিলেন, আপনি মিছিমিছি হাসছিলেন। আর বাংলায় এসে কাগুজে বাঘ আপনি হয়ে যান। ওই আরেকটা আছে ওই সালিম সাহেব, কাগুজে বাঘ। লড়াই নেই, বিজেপির বিরুদ্ধে লড়াই নেই, আমরা লড়াই করছি, আমরা মরছি। হ্যাঁ, আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল, যে কেসে শুভেন্দু অধিকারীকে হাত দিতে পারে না, সেই কেসে আমাকে অ্যারেস্ট করে জেল খাটানো। বাড়িতে সিবিআই যখন তখন রেড করছে, কোন কেস নেই। মমতাকে ছেড়ে দাও, মমতার সাথে থেকো না। আর আমরা বলি এক অপরাধ ছাড়া কারোর সামনে মাথা নত করবো না, করবো না। बोली सरफरोशी के तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितने बाजुए का दिल में है। মা গলা কাটার ইচ্ছে আমার মনের মধ্যে আছে, দেখি মোদি তোমার হাতে জোর সামনে করবো না। তার কারণ আমার 2000 ভাই বোনকে হত্যা করেছে যে উত্তরপ্রদেশের খুনি, মুজফ্ফরনগরের খুনি, যে বিভিন্ন জায়গায় আক্রান্ত করেছে, তার সাথে মাথা নত করা, অর্থাৎ নিজের বিবেকের সাথে মাথা নত করা, সেই মাথা নত করে আর মাথা যায় না, যায় না, যায় না, মাথা নত করা যায় না। অন্যায় যে সয়, অন্যায় যে করে তারা সমান অধিকারী। আমি অন্যায় সহ্য করব না, মমতা ব্যানার্জি অন্যায় সহ্য করবে না, আমরা কেউ অন্যায় সহ্য করব না, লড়াই করব। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আমরা গায়ে বদনাম দিচ্ছিল। আরে বাংলায় ঘরে ঘরে ধর্ষণ হয়। ওই সন্দেশকারী ছেলেটার নাম কি জানেন? শাহজাহান নাকি মহিলাকে তুলে নিয়ে গিয়ে সব ডেকে নিয়ে, ওরা ওখানে আরো দুটো ছেলে ছিল, হিন্দু ছেলে দুটো ছিল, উত্তম হাজরা আর কি একটা নাম, শিবু, তাদের নাম বাদ, শুধু শাহজাহানের উপর যেহেতু সাম্প্রদায়িক বিভাজন যে আজকে অমিত শাহ শুধু শাহজাহানের কথা বলেছে, শিবু হাজারের কথা বলেনি। পরে কি হলো দেখেছেন ভিডিওটা?
যে প্ল্যান করেছিল বসে বিজেপির মন্ডল সভাপতি, যে মেয়েগুলোকে নিয়ে এসে এফিডেভিট করিয়েছিল, এখন মেয়েগুলো বলছে আমাদের সই করতে বলেছিল, আমরা সই করে দিয়েছি। অর্থাৎ সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি, সন্দেশখালীতে মায়ের ইজ্জত যায়নি। সেই মায়ের ইজ্জত যদি নষ্ট করে থাকে, সেটা নষ্ট করেছে শুধু বিজেপি। বাংলার মায়ের ইজ্জত, বাংলার মায়ের সম্মানকে নষ্ট করেছে বিজেপি। এই বিজেপিকে বাংলায় একটা জায়গায় ঠাঁই নেই, ঠাঁই নেই, ঠাঁই নেই। লজ্জা লাগে না? আমার মা বোনের ইজ্জত নষ্ট করো, বাংলায় আমরা ইজ্জত নষ্ট করি। হ্যাঁ, আমি অন্য ধর্মের মানুষ, আমি ইসলাম বিশ্বাসী মানুষ, কিন্তু আমি সব ধর্মের মাকে নিজের মা ভাবি। তাই তো এই বাংলায় মায়েদের মেয়েদের ইজ্জত দেয় বলে তাদের দেবী রূপে পুজো করে। তাই এই বাংলায় দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়। তার কারণ মায়ের ইজ্জত তারা ওই জায়গায় এই বাংলা দেখে। আর সেই বাংলার শুধু রাজনৈতিক ফায়দার জন্য বসিরহাটে পা দিতে পারবে না। তাই পা বানানোর জন্য ওই দাঁড়িয়ালাটা, আপনার কথা বলছি না চাচা, ওই যে দাঁড়িয়ালা, সে দাঁড়িয়ালাটাকে দিয়ে কি কান্না! ও বাবা, बसीरहाट की माँ बहन के लिए मेरे आँख में आंसू आ रहे हैं। अरे तुम्हारा कान्ना আসে না যখন মণিপুরে তোমার লোক ধর্ষণ করে, তাদের উলঙ্গ ভাবে প্যারেড করায়, সেই মায়েদের জন্য তোমার কান্না আসে না? যখন তোমার লোক বিলকিস বানোকে ধর্ষণ করে, কোর্টে অ্যারেস্ট করে জেল দেয়, তোমার সরকার ডবল ইঞ্জিন সরকার গুজরাটে সেই 11 জনকে বার করে দেয়, বলে না এরা করতে পারে না, তখন তোমার কান্না আসে না মোদি? যখন হাতরাসে আমার বোনকে ধর্ষণ করে পুড়িয়ে দেয়, তার কোনো বিচার হয় না, তোমার কান্না আসে না মোদি? তোমার কান্না আসে না? কুমিরের কান্না তোমার, তুমি কুমিরের কান্না কাঁদবার জন্য বাংলায় আসো, আর বাংলায় এসে ধর্মীয় বিভাজন করো। এখন কি বলছে জানেন? अरे इंडिया जोट आएगा तो आपका संपत्ति सब उठा के मुसलमान में बांट दिया जाएगा। माँ का मंगलसूत्र लेके दे दिया जाएगा जिन लोग का बहुत बच्चा होता है, उन लोग का अर्थात हमारे संप्रदाय के लोग। আমি ফিরাদ হাকিম, রবিউল চৌধুরী, আমরা কসম খেয়ে বলছি, যে কোনো হিন্দু মায়ের যে মঙ্গলসূত্র, হিন্দু বোনের মঙ্গলসূত্র, সেই মঙ্গলসূত্র মোদিও যদি কাটতে আসে, আমরা জীবন দিয়ে সেই মঙ্গলসূত্র রক্ষা করব। তার কারণ আমরা বলি, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি। বিশ্বাস করি নজরুলের সেই কবিতায়, হিন্দু নারা মুসলমানের জিজ্ঞাসা কোনজন, কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোর মার, সেই কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আরে এটা এই বাংলা, 35 বছর ধরে মমতা ব্যানার্জির সাথে আছে। এটা এই বাংলা যেখানে দিদির নাম মমতা ব্যানার্জি, ছোট ভাইয়ের নাম ফিরাদ হাকিম। এটা এই বাংলা, তোদের ঢুকবে না মাথায়। ওই মোটাটা আজকে এসেছিল কোথায়, এই যে আপনাদের পাশে, আরে মহুয়ার কেন্দ্র কৃষ্ণনগর, ওই মোটাটা এসেছিল। আরে এই মোটাটা বলেন না, হ্যাঁ আগে এসেছিল। আগে এসে কি বলছিল জানেন? ইসবার 200 পার হয়ে গেল পোকার পার, আপনারা সব গিয়ে পাঠান। এবার এসে কি বলছে? আজকে শুনলাম বলছে ইসবার 35। আমি বললাম হয়ে যায়গা পুরা ফিনিশ।
একটা সিট বিজেপি কে দেবে না। মা বোনের ইজ্জত যেভাবে নষ্ট করেছে, একটা সিট বাংলার থেকে যাতে বিজেপি না পায়, বাংলার মানুষকে অধিকার নিতে হবে। আমরা সাম্প্রদায়িকতা আজকেও বলেছে পুষ্টিকরণের রাজনীতি নাকি মমতা ব্যানার্জি করছে। আমরা গাধা, পুষ্টিকরণের রাজনীতি নয়, এই রাজনীতি একতার রাজনীতি, এই রাজনৈতিক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজনীতি। এই রাজনীতি করেই দেশ আগে বেরিয়ে গিয়েছে। এই রাজনীতিতেই আজকে ভারতবর্ষ এগিয়ে গিয়ে বিশ্বের 5 নম্বর দেশ হয়েছে। আর মোদী তুমি সেই রাজনীতিকে বিভাজনের রাজনীতি করে ভারতবর্ষকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী আসবে, প্রধানমন্ত্রী যাবে, পার্টি আসবে, পার্টি যাবে, কিন্তু দেশ থাকবে। এই দেশটা আমার, 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 আমাদের এই দেশ, এই ভারতবর্ষ আমাদের। আমরা গর্ব করে বলি सारे जहां से अच्छा ये हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसकी, ये गुलिस्तान हमारा। এই দেশটা আমাদের, এই দেশটা মা আমাদের দেশ। এই দেশটায় ওরা বলে আমরা ঘুষপেটিয়া, অপমান করে বলে ঘুষপেটিয়া। সিএ করে কি সব করেছে, নাহলে এতদিন এনআরসি এসে যেত। মমতা ব্যানার্জিকে ধন্যবাদ যে আটকাতে পেরেছে। সিএ কে এখন কৌয়ার বাচ্চা আর আমাদের অপমান করে ঘুষপেটিয়া। আমরা না, আমার ভারতবর্ষে জন্ম, এই ভারতবর্ষের মাটির আনাজ খেয়ে বড় হয়েছি। আর আল্লাহ চাইলে এই ভারতবর্ষের 6 ফিট মাটির মধ্যে আমার দেহ কবর হবে, এই মাটির সাথে আমার দেহ মিশে যাবে। আমি ঘুষপেটিয়া নই, এই ভারতবর্ষ আমার। ওরা কি বলে, ওরা কি বলে, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমার বাড়ির পাশে একটা ছেলে লোক মা ছিল, সেই মায়ের 2টো সন্তান ছিল। একটা সন্তান কাজ করতো, ভোরবেলা বেচারি কাজে বেরিয়ে যেত, সংসার চালাতে হতো। মাকে বলতো মা ভালো করে খেয়ে নিও, ওষুধটা ঠিক খেয়ে নিও, আমি ওষুধ এনে দেবো। আর আরেকটা যে ছেলে ছিল সে নিকাম্মা, সে বসে রাখতো মায়ের কাছে, মা বড্ড রোগা হয়ে যাচ্ছ মা, আর একটু খাও মা, যেন কত মায়ের। মা ভাবতো এই ছেলেটাই আমার দেখো দেখে। আর যেই মা ঘুমলো, আলমারি খুলে মায়ের সব গয়না বেঁচে দিল। এই ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। যত মায়ের সব ভারতের যত গয়না, সেল ভেল রেল এয়ার ইন্ডিয়া, যত গয়না সেই মায়ের গয়না বেঁচে দিয়ে শুধু ভারত মাতা কি জয়, শুধু ভারত মাতা কি জয়। কুলাঙ্গার ভারতবর্ষের কুলাঙ্গার, আর তার দালাল হয়েছে কংগ্রেস আর সিপিএম। এদের এখন নাম কি জানেন? এদের নাম হচ্ছে ভোট কাটুয়া। ভোট কাটবে, মুসলমান ভোট কেটে দাও। মুসলমান ভোট কাটলে সুবিধা কার হবে? বিজেপির সুবিধা। তৃণমূলের ছাড়া ক্ষমতা আছে, তুমি তো জিরো। এই যে গেছিল বিধানসভা, একদিন আমাকে বলছি দাদা, নতুন নতুন যখন গেছে জিজ্ঞেস করছে, বলছে দাদা সিপিএম কোথায় বসানো? বসে না রে, বসতো ওইখানটা, এখন আর নেই, জিরো। সে লড়াই করবে বিজেপির সাথে, সে লড়াই করবে বিজেপির সাথে। আর এইখানকার অধীর মার্কা যারা ভেতর ভেতর আন্ডারস্ট্যান্ডিং করে বিজেপির সাথে লড়াই করবে। এখানে লড়াই যদি করে, একটাই বাপের বেটি আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার কোনো ভয় নেই। সে বলে মোদির সাথে চোখে চোখ রেখে মোদি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও। তাই আজকে আমাদের প্রত্যেকটা সৈনিকের দরকার। ইউসুফ পাঠান সৈনিক হয়ে এসেছে, যার কাজ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু
ওই রেলের হয়েছিল কি বলে কিছুদিনের জন্য হাফ প্যান্ট কি বলবি হাফ প্যান্ট পরা মন্ত্রী হয়েছে কোথায় বহরমপুরে তো কোনো নতুন রেল এলো না ব্রিজ হলো না কোনো উপকার হলো না ইউসুফ পাঠানের কাজ হলো দাঁড়িয়ে ওইখানে পার্লামেন্টে বলা ভাঙন বন্ধ করতে হবে তার জন্য সেন্ট্রাল ফান্ড দিতে হবে বহরমপুর ছাড়া সারা মুর্শিদাবাদের উন্নয়ন করতে হবে মুর্শিদাবাদে কলকারখানা আনতে হবে মুর্শিদাবাদের মানুষের হাতে কাজ দিতে হবে এবং এই লড়াই কেন্দ্রের বিরুদ্ধে আমরা লড়াই সেই লড়াই লড়বে মমতা ব্যানার্জির সৈনিক ইউসুফ পাঠান তাই তাকে ভোট দিয়ে বলুন মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি জয় হিন্দ বন্দে মাতরম।